যারা প্রবাসে যায় বা প্রবাসে যাওয়ার ইচ্ছে পোষণ করে, আমরা দেখি যে তারা দক্ষ অদক্ষ উভয় শ্রেণীর মানুষ প্রবাসে পাড়ি জমায়। আসলে দক্ষ কর্মী হিসেবে বিদেশে যাওয়া উচিত কিনা, এক্ষেত্রে সরকারের একটা দায় আছে দক্ষ কর্মী হিসেবে বিদেশে পাঠানো। তবে ব্যক্তি হিসেবে নিজে দক্ষ হয়ে বিদেশে যাওয়া উচিত কিনা, এটা তো বিদেশের ক্ষেত্রে না। আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার যোগ্যতা যতটুকু, আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু, সেই অনুসারে কিন্তু আপনি জব পেয়ে থাকেন, রাইট? আপনি যে কাজটা ভালো পারেন সেই কাজের দক্ষতা অনুযায়ী আপনি ভালো বেতন পেয়ে থাকেন। এটা আমাদের দেশেও আছে, এটা আমাদের দেশেও যারা শিক্ষিত যারা তারা এক ধরনের স্যালারি পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন। যারা পড়াশোনা করতে পারেনি তারা ওই ধরনের সুযোগ সুবিধা কিন্তু তারা পাচ্ছেন না। তারা নিম্ন আয়ের কাজগুলো করতে হচ্ছে, কঠিন কাজগুলো করতে হচ্ছে। তো আমাদের দেশে যদি এটাই হয়, তো বাইরের দেশে তো একই সিস্টেমটাই হবে। আপনি যদি দক্ষ কর্মী হন, এডুকেটেড পারসন হন, তাহলে আপনি সেখানে গিয়ে ভালো একটা প্রতিষ্ঠানে ভালো কাজ পাবেন। ভালো কাজ পাইলে আপনি ভালো স্যালারি পাবেন, ভালো সুযোগ সুবিধা পাবেন, ভালো থাকতে পারবেন। আর যদি আপনি কোনো কিছু না জেনে যান, তাহলে আপনাকে সেখানে কে নেবে? আপনি যদি একজন ড্রাইভার হন, তাহলে আপনি সেখানে গিয়ে ড্রাইভিং করতে পারবেন। আপনি যদি অ্যাকাউন্ট অফিসার হয়ে থাকেন, আপনি কোনো একটা প্রতিষ্ঠানে ওইখানে জব করতে পারবেন। আপনি ইঞ্জিনিয়ার হলে সেখানে ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। আর আপনি যদি কোনো কিছু না শিখে যান, তাহলে আপনাকে রেস্টুরেন্টে ঝাড়ু দিতে হবে, মার্কেট ক্লিন করতে হবে, গার্ডেন ক্লিন করতে হবে। এটা খুব স্বাভাবিক। ওইটা করতে গেলে আপনার সাথে তারা ব্যবহারটাও সেরকম করবে। আপনি যে লেভেলের কর্মচারী, আপনার সাথে ব্যবহারটাও সেরকম হবে, আপনার স্যালারিও সেরকম হবে। তো কোন দেশে মানুষ চাইবে যে আমি লেবার পাঠাবো শুধুমাত্র? আজকে দেখেন, আমাদের অনেকে প্রশ্ন তোলে যে ইন্ডিয়ান, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ওরা আমাদের থেকে বেশি বেতন পায়, কারণ ওরা আমাদের মতো এত লেবার পাঠাচ্ছে না। ওরা কর্মী কম পাঠায়, কিন্তু দক্ষ কর্মী পাঠায়। যার কারণে ওদের দেশের লোকরা ম্যানেজারই করে, আর আমাদের দেশের লোকরা সেখানে লেবারই করে। এটা এটা বলতে খারাপ দেখা যায়। আমাদের কিন্তু এই পাকিস্তানি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান লোকদের অধীনে কাজ করতে, আন্ডারে কাজ করতে হয়। কারণ আমাদের যোগ্যতা, দক্ষতা, সেই মেধা আমাদের নাই। আমরা দক্ষ কর্মী তৈরি করি না। আমরা ব্যক্তিগতভাবেও আমরা কী করি, পড়াশোনা যা কিছুটা করছি, হঠাৎ করে সিদ্ধান্ত নিতে আমি বিদেশে যাব, একটা ভিসা নিয়ে আমি চলে যাচ্ছি। কিন্তু আমার যে কিছু কোয়ালিফিকেশনের দরকার আছে, কিছু শিখে যাওয়ার দরকার আছে, সেটা আমরা অনুভব করি না, সেটা আমরা করি না, যে ওইখানে গিয়ে কিছু একটা করে নেব। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে, এই ভিসাগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দক্ষ কাজের যে ভিসাগুলো আছে, যে প্রফেশনগুলো, যেগুলো হাই প্রফেশন, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের দেশে ভিসাগুলো আমরা আনতে পারতেছি না। আমরা লেবার ভিসাগুলোকে বারবার নিয়ে আসতেছি। তো এদিক থেকে আমাদের নজর দিতে পারে। একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার কিন্তু বেশ কিছু টিটিসি সেন্টার করছে। এই টিটিসিগুলোতে হচ্ছে বিভিন্ন কাজের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়, বাট ওইখানেও কিন্তু প্রচার প্রসার অভাব আছে। আমাদের অনেক কর্মীরা জানে না যে ফ্রিতে এই কাজগুলো শেখানো হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাদেরকে ভিসার দিক থেকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এগুলো প্রচার প্রসার আসলে হয় না। তারা নামমাত্র কিছু টেলিভিশন, পত্র পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে রাখে মাঝখানের পেজে। এটা আমাদের অনেক কর্মীরা জানে না। তো এটা এক হচ্ছে যে কি, যারা নিজেরা যেতে আগ্রহী তাদেরকেও এইভাবে দক্ষ হতে হবে, পাশাপাশি সরকারকেও উদ্যোগ নিয়ে কর্মীদেরকে দক্ষ বানাতে হবে। আমরা হচ্ছে কোয়ান্টিটিটা যেটা, সেটা না করে কোয়ালিটি বাড়াবো। আমরা সংখ্যার দিক থেকে না করে আমরা যদি দক্ষ কর্মী পাঠাই, তাহলে আমাদের রেমিটেন্সটাও কিন্তু বাড়বে। এখন ধরেন যে আমরা 1000 টাকা বেতনে কর্মী পাঠাচ্ছি 1 লাখ, তাই না? তাহলে কিন্তু আমাদেরকে 1 লাখ লোক কর্মী পাঠাতে হচ্ছে। আর যদি আমরা 5000 টাকা বেতনে যদি দক্ষ কর্মী পাঠাই, তাহলে কিন্তু আমাদেরকে এত কর্মী পাঠাতে হবে না। কিন্তু এক্ষেত্রে আপনাকে একটু থামাই যে আমরা দেখি যে প্রবাসে যারা যায়, বিশেষ করে সেক্ষেত্রে একজন প্রবাসী আছে, তার আত্মীয় স্বজনই বেশি যায়। এক্ষেত্রে ওইখানে যে সমস্যাগুলো এখন প্রবাসীরা ফেস করছে, তাদেরকে ফ্রি ভিসার নামে নিয়ে যাচ্ছে, দেশে পাঠাচ্ছে, টাকা পয়সা লস হচ্ছে, বিভিন্ন ধার দেনা করে তারা প্রবাসে যাচ্ছে। এত কিছুর পরেও আমরা দেখতে পাই, বিশেষ করে তাদের যে আত্মীয় স্বজনগুলো থাকে, তারাই বিশেষ করে তাদের আত্মীয়দেরকে দেশ থেকে নিয়ে যায়। এগুলো দেখার পরেও সেই আত্মীয়রা আসলে কেন নেয়? এখানে হচ্ছে বাংলাদেশিদের মধ্যে হচ্ছে আবেগ, ইমোশনটা বেশি কাজ করে। এটা হচ্ছে তারা আবেগের বলি হচ্ছে, ইমোশনের বলি হচ্ছে। যেমন ধরেন, এই যে আমরা জেলের কথা বললাম, একটা ফ্লাইটে করে যে 500 জনকে ফেরত দিচ্ছে আমাদের সৌদি সরকার, আবার সেই ফ্লাইটে করে 2 ঘন্টা পরে কিন্তু 500 জন নতুন কর্মী নিয়ে যাচ্ছে, কারণ আমরা যাওয়ার জন্য আগ্রহী। আমরা এগুলো দেখে, তাদের দুঃখ কষ্টের কথাগুলো শুনে আমরা কিন্তু শিক্ষা নিচ্ছি না। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে সৌদিরা এখন তারা একটা ব্যবসা শিখে গেছে, ভিসার ব্যবসা। হ্যাঁ, যে ধরেন আপনাকে ধরে পাঠিয়ে দিচ্ছে, তো আপনার ভিসাটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তখন আপনি যখন দেশে চলে আসবেন, পিছন দিয়ে কিন্তু তারা আরেকটা ভিসা তুলতে পারে, আবার সেটা বিক্রি করতে পারে, তারা লাভবান হচ্ছে। 2, 3 নাম্বার হচ্ছে ওই যে আবেগের কথা বললাম। ধরেন যে আপনার বড় ভাই হচ্ছে সৌদি আরবে থাকে, তাই তো? এখন ছোটো ভাই হিসেবে আপনি দেশে আছেন। এখন আপনার মা বলে যে তোমার ছোটো ভাইকে বিদেশে নিয়ে যাও। হ্যাঁ, তখন আপনার বড় ভাই বলে যে এখন এখানে এসে কী করবে, এখন তো কাজ নাই, বা এই সমস্যা হচ্ছে।
এটা যখন বলবো তখন আপনার মা রাগ করবে, আপনার বোন রাগ করবে, স্বজনরা রাগ করবে যে হ্যাঁ তুমি তো সেখানে গেছো, টাকা পয়সা কামাই করতেছো, অনেক বড় জায়গা জমি কিনতেছো, বউ পোলা নিয়ে ভালো আছো, তুমি চাচ্ছ না তো তোমার ভাইয়ের একটা কিছু হোক। এই যে ইমোশনাল ব্ল্যাকমেলটা করে, তখন বাধ্য হয়ে ওই ভাই কিন্তু নামমাত্র একটা ভিসা দিয়েও কিন্তু তাকে নিতে বাধ্য হয়। এই ইমোশনাল ব্ল্যাকমেলগুলো থেকে আমাদেরকে দূরে আসতে হবে, আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ডিজিটাল যুগ, এখন এআইয়ের যুগ। এখন আপনি যে কোনো কিছু হাতের মুঠে বসে আপনি যাচাই বাছাই করা সম্ভব যে ওই দেশের শ্রমবাজার এখন কেমন, সেখানে কর্মীদের ডিমান্ড কেমন, কত টাকা বেতন পাচ্ছে। ইভেন ধরুন আপনাকে কোনো একজন একটা ভিসা অফার করলো, সেই ভিসাটা কিন্তু আপনি যাচাই করার জন্য তো 90 দিন সময় পাচ্ছেন, 60 দিন সময় পাচ্ছেন। আপনি এর মধ্যে যাচাই করতেছেন না কেন যে অমুক কোম্পানি যে ভিসাটা আমার কাছে আসছে, সেই কোম্পানিতে এখন বর্তমানে কয়জন কর্মী আছে, তারা ঠিকভাবে কাজ করতেছে কিনা, তাদের থাকার জায়গা দিচ্ছে কিনা, খাওয়ার জায়গা দিচ্ছে কিনা, তারা বেতন পায় কিনা, আপনি এগুলো যাচাই করে তারপর যান। তাহলে তো আপনাকে একটু প্রতারিত হতে হবে না। আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, দেখবেন আমাদের এখান থেকে যারা অভিযোগগুলো আমাদের কাছেও যারা অভিযোগ করে, তারা শুরুতে বলে দালাল, আমি দালালের মাধ্যমে এসে প্রতারিত হয়েছি। দালালকে নিয়ে একটা নিউজ করেন, দালালকে নিয়ে কিছু বলেন। তো আপনি তো প্রথমে জানেন যে সে দালাল, আপনি তাকে ট্যাগ দিচ্ছেন দালাল, তাহলে আপনি দালালের বিরুদ্ধে আর কী ব্যবস্থা নেবেন? দালালের কাজই তো হচ্ছে দালালি করা। আপনাকে তো যাচাই বাছাই করতে হবে, দেশ থেকে যাওয়ার আগে ওইখানে গিয়ে যাচাই বাছাই করার সুযোগ নেই।